শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মাইলস্টোন শিক্ষার্থীদের বৈঠক আজ। মাইলস্টোনে নিহতের সংখ্যা বেড়ে ৩২। হাসপাতালে কাতরাচ্ছে অনেকে। শোকার্ত শিক্ষার্থীদের তোপের মুখে দুই উপদেষ্টা ও প্রেস সচিব। বিএনপি জামাত সহ 4 দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার পরামর্শ রাজনীতিবিদদের। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অটোপাস ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। মঙ্গলবার আন্দোলনকারীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ ও গাড়ি ভাঙচুর করলে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে আজ সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী প্রতিনিধি দল। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে অবস্থান নেয় সচিবালয়ের সামনে সড়কে। এ সময় তারা অটোপাস, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের সব প্রবেশপথ। বিকাল 3টার পরে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের চাপে কিছুটা পিছু হটে পুলিশ। গেটের বাইরে থেকে পানির বোতল ও ইটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। কিছু শিক্ষার্থী হঠাৎ করেই সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। পরে সচিবালয়ের ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের বের করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে গেটের বাইরে থেকে পুলিশের ওপর তারা আবারও ঢিল ছুড়তে থাকে। এ সময় পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে। এক পর্যায়ে সচিবালয় সড়কের সামনে থেকে পল্টনের দিকে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। থেমে থেমে সংঘর্ষ চলে বিকেল 5টা পর্যন্ত। সন্ধ্যা 6:30 পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করে পল্টন বাইতুল মোকাররম সচিবালয় সংলগ্ন এলাকায়। সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ। বহুক্ষণ তাদের চেষ্টা করছে, আমরা কিন্তু বারবার বলছি তোমরা এখানে থাকো, শান্তিপূর্ণভাবে থাকো, আমরা তোমাদের কিছু করবো না, ঠিক আছে, তোমাদের খুব কোন জায়গা আছে দেখি। তো ওরা এই যে আমরা নিলাম, ওদের কাছ থেকে প্রতিনিধি নিলাম যে তোমরা প্রতিনিধি দাও, আমরা পাঠাই দিই। তো এরপরে আবার একদল আসা বলতেছে ওই প্রতিনিধি মানি না। আহত, আটক এগুলো কিছুই আমার জানা নাই। স্পেসিফিক এগুলো জানতে গেলে আরও সময় নিতে হবে। তবে আমার মনে হয় না, আমরা তো এরকম ইউজই করি নাই, মানে আমরা তো যেমন গুলিও করি নাই। এখানে বড় যে সাউন্ড গ্রেড যেন প্যানিক সৃষ্টি করার জন্য মারা হয়েছে। যেটা হয়েছে হাজার হাজার ছেলেপেলে ছিল, ওই যখন দৌড়াতে লাগছে তখন হয়তো বা যে পড়ে যাওয়ার যে বিষয়টা আছে, এরকম অনেক আহত হতে পারে। বিকেল 5টার দিকে সচিবালয়ের গেট খুলে কর্মকর্তাদের বের হবার সুযোগ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাতে নাফি নামে আরেক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। এদিকে দগ্ধ শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে সরকার। বিদেশি চিকিৎসক আনার পাশাপাশি প্রয়োজনে দগ্ধদের সিঙ্গাপুরে পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। রিপোর্ট ফরুক বাবুর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অধিকাংশের অবস্থাই গুরুতর। বেশিরভাগই শিশু হওয়ায় উদ্বিগ্ন স্বজনরা। আমি ওখানে ছিলাম যেখানে বিমানটা ক্র্যাশ হয়, আমি ওখানে ঢুকেই দেখি বিমান ক্র্যাশ হয়েছে। তখন আমি মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি অনেক কষ্ট করে মেয়েকে খুঁজে পাইছি, ওকে গ্রিল কেটে বের করছে। তারপরে আমি মেয়েকে নিয়ে হসপিটালে আসছি। আহতদের খোঁজ নিতে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে
এফেক্ট হয়ে যায়। আর আমি সংশ্লিষ্ট যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা তো আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক। এই অপূরণীয় শোক। দুপুর 12টার দিকে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। চিকিৎসাধীনদের খোঁজ খবর নেন তিনি। জানান, আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সিএমএস থেকে আসলাম, বার্ন ইনস্টিটিউটে লোকারণ্য, যেটা মনে হচ্ছিল এখানে অ্যাম্বুলেন্স জোগানোটাই বড় একটা ঝামেলা হয়ে যাচ্ছে। কারণ ওদেরকে যখন নিয়ে আসছে সবাই উৎকণ্ঠা সেরকম আমরা বুঝতে পারছি, কিন্তু এই ভিড়টা কম হলে আমাদের রোগীদের আনতে সুবিধা হতো। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুল রহমান জানান, নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনের সময় লাগবে। আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে, সিএমএইচে আমাদের 15, আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে 2 জনকে কেবিনে নেওয়া হয়েছে। এছাড়া শঙ্কামুক্ত রয়েছেন আরও 10 জন। 30 জন এখনও ঝুঁকিতে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। শোকের ভার নিতে পারছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। চোখের সামনে ঝলসে যাওয়া কচি কচি শিশু কষ্ট আর ক্ষোভের কারণ হয়ে উঠেছে শিক্ষক, শিক্ষার্থী সহ সবার। নানা অভিযোগ তাদের। এদিকে মঙ্গলবার সহানুভূতি জানাতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 9 ঘন্টা পর অবরুদ্ধ থেকে বের হয়ে রাস্তায় আবারও তোপের মুখে পড়েন তারা। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে। ছবি তুলেছেন আল মাসুম সবুজ। সোমবার বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তে আগুন ধরে যায়, পুড়ে ছাই শিক্ষার্থীরা। যে দৃশ্য নাড়া দিয়েছে গোটা দেশকে, ক্ষত সৃষ্টি করেছে মানুষের মনে। ঘটনার একদিন পর ক্ষোভে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। জড়ো হতে থাকেন দিয়াবাড়ির গোলচত্বর এলাকায়। মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। সড়ক থেকে বিক্ষোভ গড়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে। বিভিন্ন অভিযোগ তুলে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরা। 6 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। প্রতি সেশনে মিনিমাম 25 জন করে প্রেজেন্ট ছিল। এখন আমার একটা প্রশ্ন, এত বড় ইনসিডেন্টে কিভাবে 19 জন মারা যায় বা 25 জন মারা যায়? আমার প্রশ্ন এটা। তারপরে আমরা যখন এই কথাটা বলতে গেছি, আর্মির রিপ্রেজেন্টেটিভ এসে আমাদের উপর লাঠিচার্জ শুরু করছে এই জায়গায়। টিভির একজন রিপোর্টার আমাকে বলছে সে ইন্টারভিউ নিবে। আমি ইন্টারভিউর জন্য গেছি, সেখানে বলতেছি যে আপনারা যে 2-3 জন মারা গেছে বলতেছেন, আমি তো দেখছি অনেকজন পোড়া মানুষ বের করে আনছি যাদের বাঁচার কোনো চান্স দেখি নাই। ওই টাইমে আর্মির মানুষগুলো আমার উপর খেপা বলছে, আমি বলে সারাদিন ছিলাম না, আমি কোনো কাজ করি না এই সেই। এরপরে আমাকে ওরা আইসা ঘেরাও করে ওরা একজনকে থাপড় মারা শুরু করছে। আমি বলে মাথা উঁচা করে কথা বলতেছি, আমি বলে সম্মান দিয়ে কথা বলছি না। আমি স্কাউটের একজন মেম্বার, আমি বুঝি কাকে সম্মান দিয়ে কথা বলতে, কাকে সম্মান দিয়ে কথা বলতে হয় না। সে মারা শুরু করছে আমাকে। বাসাইতে আমার প্রিন্সিপাল, আমার ভাইস প্রিন্সিপাল সবাই এসে আমাকে জড়ায় ধরছে। তাদের ধাক্কাতে তাদেরও মারা শুরু করছে। নিউজ দিছে যে মৃতের সংখ্যা বেড়ে 22 জন। আমার সামনে আমি 20টা লাশ নিয়ে যেতে দেখছি, তখন ওরা মরা অর্ধেক টুমটুম। তাহলে ওরা মরার হিসাব কই? আপনারা কতজন দেখছেন? আপনারা মৃত্যু কতজন দেখাইছেন? কিচ্ছু দেন না। আপনাদের মিডিয়ার প্রতি কোনো আস্থাই নাই আমাদের। এদিকে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা CR আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস উইং। আশ্রয় নেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 5 নম্বর ভবনে। সেখান থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তারা। তাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। অবরুদ্ধ অবস্থা থেকে বের হওয়ার পর আবারও দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা। গাড়ি ঘুরিয়ে আবারও আশ্রয় নেন কলেজ ক্যাম্পাসে।
এ সময় নানা স্লোগান দিতে থাকেন শোকাহত শিক্ষার্থীরা। পদত্যাগ দাবি করেন দুই উপদেষ্টার। তোমাদের যা যা দাবি থাকবে তোমরা জানাবা। 24 তারিখের পরীক্ষা স্থগিত। বিমান বিধ্বস্তের স্থান ক্রাইম সিন হিসাবে ঘোষণা করে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী ও পুলিশ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে গতকাল তার নিজ এলাকা রাজশাহীর সপুরা কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন সামরিক বাহিনীর সদস্যরা ছাড়াও রাজশাহী মহানগরীর সর্বস্তরের মানুষ। দুপুরে তৌকিরের লাশ হেলিকপ্টারে করে রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখানে শেষবারের মতো তৌকিরকে দেখতে ভিড় জমান আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। প্রিয়জনের এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। তৌকিরের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজনও করা হয়। এদিকে বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুলের বীর শিক্ষিকা নীলফামারীর মাহরিন চৌধুরী। নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মহিতুর চৌধুরীর মেয়ে মাহরিনকে গতকাল বিকেলে চৌধুরীপাড়ায় বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মাহরিন চৌধুরী মৃত্যুর আগে আইসিইউতে স্বামীকে ডান হাতটি ধরতে বলে কিছু বলতে চেয়েছিলেন। শেষ সময় স্ত্রীর মুখে পানিটুকু দিতে পেরেছিলেন স্বামী মনসুর হেলাল। মরহুম মহিতুর চৌধুরীর মেয়ে মাহরিন নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজকে মাইলস্টোনের মতো গড়ে তোলার স্বপ্নে 1 মাস আগে ওই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রশিক্ষণ বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা তা জাতির সামনে পরিষ্কার করার দাবি জানিয়েছেন। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ সময় বিএনপি নেতারা বলেন, যাদের হারিয়েছেন তাদের ফিরে পাওয়া যাবে না। যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবায় যেন কার্পণ্য না হয়। গয়েশ্বরচন্দ্র রায় প্রশ্ন রাখেন, একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম কেন এমন একটি জনাকীর্ণ স্থানে হবে? পরে দলীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের সহায়তায় রক্ত সংগ্রহের জন্য জাতীয়তাবাদী যুবদল আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। 2024-এর 23 জুলাই ছিল তৎকালীন স্বৈরাচার সরকারের দেশব্যাপী জারি করা কারফিউয়ের 4র্থ দিন। এদিন থেকে জনমনে আতঙ্ক দূর করার কৌশল নেয় শেখ হাসিনা সরকার। যৌথ সংবাদ সম্মেলনে 4 মন্ত্রী জানান, পরিস্থিতি আরও উন্নতি হলে কারফিউ তুলে নেওয়া হবে। আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে দেখভাল করার কথা জানান তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। বন্ধ থাকা ইন্টারনেট নিয়েও নানা অপপ্রচার চালায় সে সময় আইসিটি প্রতিমন্ত্রী। গণঅভ্যুত্থানের 23 জুলাইয়ের দিনলিপি জানাচ্ছেন শুভ মাহফুজ। 23 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এই দিনের চিত্র কিছুটা ভিন্ন। কারফিউয়ের টানা 4র্থ দিন। উত্তাল পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা সরকারের। আগের দিন সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে নতুনভাবে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন অনুমোদন দেন স্বৈরাচার শেখ হাসিনা। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল। তবে এর আগের কয়েকদিনের সংঘর্ষের মৃত্যুর খবরের কাছে কোটা বাতিলের প্রজ্ঞাপন খুব বেশি গুরুত্ব পায়নি। এদিন শেষ বেলায় এসে প্রাথমিকভাবে মিডিয়াপাড়া, কূটনৈতিক এলাকা সহ বেশ কয়েকটি স্থানকে গুরুত্ব দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে বন্ধই থাকে মোবাইল ইন্টারনেট। এমনকি কবে নাগাদ চালু হবে তাও পরিষ্কার করে না সরকার। চালু করার ব্যাপারে এক এক সময় এক এক কথা বলেন তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরিস্থিতি স্বাভাবিক বুঝাতে একসাথে সংবাদ সম্মেলন করে স্বৈরাচার সরকারের তখনকার 4 মন্ত্রী কারফিউ তুলে নেয়ার পাশাপাশি আশ্বাস দেন আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে দেখভাল করার প্রলোভনও দেয়া হয়। তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে।
দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিন্দার কড়া সমালোচনা করেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। একজন নোবেল লরিয়েট দেশের উপর, রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে, সেটি সত্যি দুঃখজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে পরের দিন থেকে 7 ঘন্টার জন্য সারা দেশে কারফিউ শিথিলের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে এসবের আড়ালে চলতে থাকে গণগ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন। আরও ক্ষুব্ধ হতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জামায়াত ইসলামী নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, কোনো একটি মহল পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে, তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন দলটি। গুজব ছড়ানোর মাধ্যমে অনেকে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে হবে বলে বৈঠক শেষে জানিয়েছে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। এ সময় নির্বাচনের বেশ আগেই একটি স্থিতিশীল পরিস্থিতি ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথাও বলেন দলগুলোর প্রতিনিধিরা। তবে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেনি বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা ও স্বাস্থ্যসহ কয়েকজন উপদেষ্টার দায়িত্বহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ক্ষোভের কথা জানান। এছাড়া উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান নাহিদ ইসলাম। ঘটনা পরবর্তী উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসা ব্যবস্থাপনায় স্বাস্থ্য উপদেষ্টার সমন্বয়হীনতার সমালোচনাও করে দলটি। আহতদের চিকিৎসায় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছে, বিশেষত শিক্ষা উপদেষ্টার। গতকাল রাত 3টা-4টার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন। তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত 3টা-4টা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে, শঙ্কা তৈরি হইতেছে যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি। তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে। সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত। আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে হওয়া অর্থ পাচার শুধু আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এর জন্য বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সেমিনারে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে ব্যাংকাররা বলেন, খেলাপি ঋণের অর্থ, ঘুষ, চাঁদাবাজি ও কর ফাঁকির টাকা বিভিন্ন উপায়ে পাচার হচ্ছে। পাচার হওয়া 80% অর্থই যাচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাচার হলেও এই অর্থ উদ্ধার বা অপরাধীদের শাস্তির আওতায় আনতে সফলতা খুবই কম বলে জানিয়েছেন BIBM এর গবেষণা বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব। প্রতিষ্ঠানটির মহাপরিচালক SM আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, পাচারকারীরা যত ধূর্তই হোক না কেন তাদের সন্দেহের তালিকা রাখতে হবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মাইলস্টোন শিক্ষার্থীদের বৈঠক আজ। মাইলস্টোনে নিহতের সংখ্যা বেড়ে 32। হাসপাতালে কাতরাচ্ছে অনেকে। শোকার্ত শিক্ষার্থীদের তোপের মুখে 2 উপদেষ্টা ও প্রেস সচিব। বিএনপি, জামাত সহ 4 দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার পরামর্শ রাজনীতিবিদদের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।